ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আলাদা বিভাগ খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের। নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পক্ষপাতিত্বের অভিযোগ এনে ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও, চলছে শেষ দিনের আপিল শুনানি। এরই মধ্যে ৩৫টি মঞ্জুর, নিষ্পত্তির অপেক্ষায় আরও ৩০টি। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, টিউলিপ ববি সহ ১৮ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি। গুমের মামলায় ২৫ মার্চ তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। দলীয় স্লোগান দিলেই আর বিচারক হওয়া যাবে না, গোল টেবিল বৈঠকে আইন উপদেষ্টা বললেন, জবাবদিহিতা ছাড়া অসীম স্বাধীনতা সুফল বয়ে আনে না। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিদারুণ কষ্ট আর ত্যাগের কথা শুনলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আশ্বস্ত করলেন, ক্ষমতায় গেলে চিকিৎসার পূর্ণাঙ্গ খরচ ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের। তারেক রহমান আরও বলেন, আগামীতে একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে দেশে শোকসভার শোকগাথা চলতেই থাকবে। যাদের আপসহীন লড়াই, যাদের রক্তস্রোতে ভেসে যায় স্বৈরাচার, সেই শহীদ পরিবার ও আহতদের নিয়ে বিএনপি আয়োজন করে এই মতবিনিময় সভার। আলোচনায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমার আহনাফ রক্ত দিয়েছে বিধায় আপনি আজকে এখানে আছেন। এতদিন ভার্চুয়ালি জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগী পরিবারের কথা শুনলেও সশরীরে আজ তাদের ত্যাগ, সংগ্রাম আর স্বজন হারানোর যন্ত্রণার সাক্ষী হলেন। যাদের রক্তের বিনিময়ে মুক্ত বাংলাদেশ, তাদের নিয়ে রাষ্ট্র রাজনৈতিক দলের ভূমিকার সমালোচনা উঠে আসে সভায়। আমার ভাইয়ের আসামিদেরকে দেখাইয়া বলছি যে এখানে আসামিরা আছে। আমি নাহিদ ভাইয়ের কাছে গিয়েছি বেশ কয়েকবার, ওনার জন্য আমার 3টা আসামি চলে গেছে, পালিয়ে গেছে। আপনারা চেয়ারম্যান কাউন্সিলর হতে পারতেন না, ভোগ বিলাসিতা করতেছেন, প্রোটোকল নিচ্ছেন, কিন্তু যাদের বিনিময়ে সেখানে গেছেন তাদেরকে ভুলে গেছেন। আমার 6টা সদস্য মিলে আমার একটা পরিবার, এই পরিবারটা নিয়ে আমি খুব কষ্টে জীবনযাপন করি। আমরা কিছু চাই না, আমরা খালি চাই যে আমার ছেলেদের বিচার। আগামী নির্বাচনে যেই আসুক তারা যেন আমাদের সাথে ইন্টারিম সরকারের মতো বেইমানি না করে। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের অনুষ্ঠানে ভুক্তভোগী কয়েকজনের সাথে একান্তে কথা বলেন তারেক রহমান। পাশে থাকার আশ্বাস দেন পরিবারগুলোকে। তাদের এই কষ্ট কোনো কিছু দিয়ে মোচন করা সম্ভব নয়, কারণ আমিও জানি স্বজন হারানোর বেদনা কতটুকু। দুইভাবে আমরা গণ অভ্যুত্থানে আহতদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করতে পারি। এক, রাষ্ট্রীয় উদ্যোগে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং তার যোগ্যতা অনুযায়ী তার অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, আর শোকসভা নয়, এদেশের গণতান্ত্রিক মানুষ আগামীতে রচনা করবে বিজয় গাথা। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। আর শোকগাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে দর্শক সারিতে ভুক্তভোগী পরিবারের সাথে বসেছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব সহ 3 দফা অভিযোগে নির্বাচন কমিশন ঘেরাও করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সকাল 10টার পর থেকে সংগঠনটির নেতাকর্মী নির্বাচন কমিশন অফিসের সামনে জড়ো হন। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিচ্ছে। বলেন, জবরদস্তিমূলকভাবে নির্বাচনের সিদ্ধান্ত পরিবর্তন এবং বিশেষ সেটআপের মাধ্যমে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিচ্ছে কমিশন।
এ প্রক্রিয়ায় জাতীয় নির্বাচনেও বড় ধরনের কারচুপি নকশা করা হচ্ছে অভিযোগ ছাত্রদল সভাপতি। তিনি আরো বলেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রতিনিয়ত নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করছে। সচিবালয় বা নির্বাচন কমিশনে তাদের কোনো কাজ না থাকলেও তারা সেখানে অবাধে বিচরণ করছে এবং প্রভাব বিস্তার করছে। নির্বাচন কমিশন অত্যন্ত পক্ষপাতদুষ্ট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেছে পোস্টাল ব্যালট নিয়ে, যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। বারবার প্রেশার ক্রিয়েট করে প্রত্যক্ষ ইন্ধনে তারা এই ধরনের পোস্টাল ব্যালট ছাপিয়ে ষড়যন্ত্রমূলকভাবে এবং কারচুপি করার জন্য তারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হয়েছে বলে আমরা মনে করছি। তো শুধু তাই নয়, তাদের এই কারচুপি যেন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব না পড়ে সেজন্য তাদেরকে দেখার আহ্বান জানাচ্ছি। শেষ দিনের মতো নির্বাচন কমিশনে চলছে প্রার্থিতা ফিরে পাবার আপিল শুনানি। আজ মোট ৬৫টি আবেদনের নিষ্পত্তি হওয়ার কথা। সকাল 10টা থেকে ইসিতে শুরু হওয়া শুনানি চলবে বিকেল 5টা পর্যন্ত। দুপুরের আগে 35টি আপিল নিষ্পত্তি হয়েছে, সেখানে 10টি মঞ্জুর করেছে ইসি। এখনো অপেক্ষমান আরও 30টি আবেদন। এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। 20 জানুয়ারি পর্যন্ত প্রত্যাহার করা যাবে প্রার্থিতা। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন 21 জানুয়ারি। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীরের কাছ থেকে জানবো বিস্তারিত। তানভীর, এখন পর্যন্ত কতগুলো শুনানি শেষ হয়েছে, আর ছাত্রদল নেতাকর্মীরা কি এখনো নির্বাচন ভবনের সামনে আছে কিনা, সেখানে কি পরিস্থিতি দেখছেন জানাবেন বিস্তারিত। সোহার কমিশনের সামনে লোকালোকারণ্য অবস্থা, অর্থাৎ আগারগাঁওয়ের এই সামনের অংশটুকু যেখান থেকে নির্বাচন কমিশন যে নির্বাচন ভবন সেটি, এবং অর্থাৎ মানে ঢুকতেই আগারগাঁওয়ের এই সড়কটি দিয়ে ঢুকতেই যেখানে ইসলামিক ফাউন্ডেশন এবং ইসলামিক ফাউন্ডেশনের পর নির্বাচন ভবন, পুরো সড়কটা জুড়ে আমরা দেখেছি সড়কটা অচল হয়ে আছে। কারণ এখানে অবস্থান নিয়েছে পুরো রাস্তা জুড়েই রয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা, তারা আছে এবং তাদের মধ্যে একটু পরপরই আসলে কেউ না কেউ আসলে বক্তব্য দিচ্ছে এবং তারা তাদের যে 3 দফা দাবি, সে 3 দফা দাবি নিয়ে বলেছে। এবং আমরা দেখেছি যে তার আগে ছাত্রদলের নেতৃত্বস্থানীয় একজনই তার বক্তব্যে বলছিলেন যে তাদের যে গণতান্ত্রিক দাবি, তাদের যে গণতান্ত্রিক কণ্ঠস্বর, সেটি যেন আসলে নির্বাচন কমিশন শুনে এবং নির্বাচন কমিশন শুনে সেই অনুযায়ী যেন ব্যবস্থা নেয়। আর আপিল শুনানির বিষয়টি হচ্ছে যে আপিল শুনানি নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনই আসলে বিকেল বেলাতে তারা কোনো হিসাব দিতে পারছেন না। হিসাব না দিতে পারার একটি কারণ হচ্ছে যে বিশেষ করে আজকে হিসাব দেওয়াটা আরও কঠিন, যেহেতু আজকে আসলে পূর্বের বেশ কিছু অপেক্ষমান আপিল শুনানির নিষ্পত্তি হবে। এছাড়া দ্বৈত নাগরিকত্ব নিয়ে বেশ কিছু শুনানির নিষ্পত্তি হবে। তাই এখনো পর্যন্ত কোনো হিসাব দেয়নি নির্বাচন কমিশনের তরফ থেকে। আমরাও কোনো আনঅফিসিয়াল হিসাব এখন পর্যন্ত পাইনি, তবে আশা করছি আমরা আজকে দিনের শেষে একটি চূড়ান্ত হিসাব আমরা পেয়ে যাবো, তখনই আমরা জানতে পারবো। তবে আজকে 65টি আপিল শুনানি নিষ্পত্তি হওয়ার কথা আছে, যার মধ্যে 35টি আজকেরই নতুন এবং 30টি হচ্ছে আগের অপেক্ষমান, যেগুলো শুনানি নিষ্পত্তি করা হবে। আমরা দেখেছি যে মধ্যাহ্নভোজের বিরতির পর নির্বাচন কমিশন তাদের যে এই আপিল শুনানি নিষ্পত্তির যে কাজ, সেখানে তাদের মধ্যে কিছুটা তাড়াহুড়ো ছিল, যেটি এখনো রয়েছে, এবং তাদেরকে দেখে তারা কিছুটা চাপে ছিলেন এবং তারা চাপে এখনো আছেন। এটা বলার এজন্যই যে আসলে সময় যেহেতু একদম শেষ সময়, আজকে শেষ দিন, এবং এই নির্ধারিত সময়ের মধ্যে আসলে তাদেরকে এতগুলো আপিলের কাজ তাদেরকে শেষ করে দিতে হবে। এই জন্য তারা সময় স্বল্পতা রোধে এবং অল্প সময়ের মধ্যে তারা সর্বোচ্চটুকু ব্যবহার করার জন্য তারা কিন্তু আপিলকারী থেকে শুরু করে সবাইকেই সেভাবে নির্দেশনা দিচ্ছেন এবং সেভাবেই তারা নিষ্পত্তির সিদ্ধান্তগুলো দিচ্ছিলেন। সোহার। তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজশাহীতে এমনটা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সারদায় 41তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারই প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এবারের ভোটে 1.5 লাখ পুলিশ সদস্য কাজ করবে। প্রার্থী বা তাদের এজেন্টদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা গ্রহণ না করতে পুলিশ সদস্যদের সতর্কও করেন তিনি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে বাংলাদেশের ইতিহাসে
সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ভূমিকা পালন করবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাদওয়ান সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক সহ 18 জনের বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী 2 ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ঠিক করেন। দুদকের পক্ষে অ্যাডভোকেট হাফিজুর রহমান যুক্তিতর্ক তুলে ধরেন। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। শেখ হাসিনা, রাদওয়ান সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক সহ 18 আসামি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক রয়েছেন। এজন্য তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করা সম্ভব হয়নি। তবে কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন। মোহাম্মদপুরে মাহমুদুর রহমান সৈকত সহ 9 জনকে হত্যায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ 22 জানুয়ারি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, গত বছরের 18 ও 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র জনতাকে উদ্দেশ্য করে নির্বিচারে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। গুলিবিদ্ধ হয়ে নিহত হন মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজ সহ বেশ কয়েকজন। মোট 9 জনকে হত্যা করা হয় এবং অসংখ্য মানুষ সেখানে আহত হন। রোববার এই মামলায় ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক 24 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এই মোহাম্মদপুরের হত্যাকাণ্ডের সাথে তাপসের সংশ্লিষ্টতা খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে। জাহাঙ্গীর কবির নানকের পেশা যে গুন্ডা বাহিনী মোহাম্মদপুর এলাকায় ছিল, তাদের সেই গুন্ডা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং ভিডিওতে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। সেই কারণে তারা সহ যারা ঘটনাস্থলে থেকে সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করেছে, তাদেরকে আমরা এখানে আসামি শ্রেণীভুক্ত করেছি। একই ট্রাইব্যুনালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 18 ফেব্রুয়ারি ধার্য করেন আদালত। পাশাপাশি গুমের মামলায় শেখ হাসিনা, জিয়াউল আহসান সহ 11 আসামির বিরুদ্ধে 25 মার্চ তদন্ত প্রতিবেদন দিতে আদেশ দেন আদালত। এদিকে ট্রাইব্যুনাল 2-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি সহ 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন রাষ্ট্রপক্ষ। এছাড়া আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় যুক্তিতর্ক শুরু হয়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিচার বিভাগের স্বাধীনতার জন্য শতভাগ উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। দলীয় স্লোগান দিতে পারলেই এখন আর বিচারক হওয়া যাবে না। দুপুরে রাজধানীর সিডাপে এক গোল টেবিল বৈঠকে এসব কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি মনে করেন, জবাবদিহিতা ছাড়া অসীম স্বাধীনতা সুফল বয়ে আনে না। এজন্য উচ্চ আদালতেও কিছু সংস্কার দরকার। বিচার বিভাগের স্বাধীনতা, গত 54 বছরে এই নিয়ে আলোচনা আর গোল টেবিল বৈঠক কম হয়নি। কিন্তু বিচার বিভাগ আসলে কতটুকু স্বাধীন হতে পেরেছে? রোববার রাজধানীর সিরডাপে আবারও এক আলোচনা সভা। বিষয় বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন। এতে বক্তারা জানান, দেশে 43,000-এর বেশি মামলা বিচারাধীন। আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থান 125। দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ও পাকিস্তান ছাড়া সবার পেছনে বাংলাদেশ। এজন্য রাজনৈতিক অপসংস্কৃতিকে দায় দেন তারা। আজকে যিনি নিয়োগ পাচ্ছেন তিনিও মনে করেন প্রধান বিচারপতি হবে, এবং এই প্রধান বিচারপতি হবার কম্পিটিশনে যত রকমের অপকর্মের সাথে তারা সম্পৃক্ত হয়ে গেছে, রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। এখন থেকে 25 বছর যদি বাংলাদেশে একটিও মামলা নতুন না হয়, শুধু এই 46 লক্ষ মামলা করতেই 25 বছর লাগবে। তাহলে জাজ না বাড়িয়ে আপনি কিভাবে এই সমাধান করবেন? বিচারক একটা পলিটিক্যাল হুলিগানের মতো আচরণ করে, সেই ইন্ডিপেন্ডেন্স দিয়ে আমার কি হবে? এই বিচারককে যদি আমি চিফ জাস্টিস বানাই, তাহলে বিচার বিভাগে বাকিদের বিচার প্রাপ্তির সম্ভাবনাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা আমাদের বুঝতে হবে। যখন যে দল সরকারে এসেছে, সেই দল বিচার বিভাগকে নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করেছে। যতটুকু নিজের দলের একজন লোককে প্রধান বিচারপতি বানানো যায় বা দ্বিতীয় বিচারপতি বানানো যায় বা ওই সারাউন্ডিং এর মধ্যে রাখা যায়, যতটুকু চেষ্টা করে।
অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, এই প্রথম বিচার বিভাগের স্বাধীনতার জন্য সব উদ্যোগ নেওয়া হয়েছে। আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয় বিচার ব্যবস্থায় স্বাধীনতা আনবে। আমরা উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা পদ্ধতি অনুযায়ী নিচ্ছি। শুধুমাত্র আপনি 10 বছর বাংলাদেশ জিন্দাবাদ বা জয় বাংলা বললেন, এটার ভিত্তিতে আপনি আর বিচারক হতে পারবেন না। কিন্তু তারপরও যদি বিচার বিভাগের এই স্বাধীনতার সুফল পাবেন নাকি, যদি বিচার বিভাগের জবাবদিহিতে আসে, গুড প্র্যাকটিস শুরু হয়, অবশ্যই পাবেন। কিন্তু এটার ফলে কি রুল অফ ল প্রতিষ্ঠিত হবে? নো, রুল অফ ল আরো অনেক একটা সম্প্রসারিত ধারণা। আসিফ নজরুল মনে করেন, বিচার বিভাগের স্বাধীনতার সুফল পুরোপুরি পেতে উচ্চ আদালতেও কিছু সংস্কার দরকার। রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের সহযোগিতা ছাড়া দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। জবাবদিহি ছাড়া যদি অসীম স্বাধীনতা থাকে, সেই স্বাধীনতা সবসময় প্রত্যাশিত সুফল বয়ে আনে না। সেই জন্য আমি মনে করি উচ্চ আদালতেও কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। প্রধান বিচারপতির একক ক্ষমতা যে কোনো বেঞ্চ গঠন করছেন, ভেঙে দিচ্ছেন, এখানে একটু গণতন্ত্র আনা প্রয়োজন। কন্টেম মামলার একটা অদ্ভুত দিক হচ্ছে, যে অভিযোগকারী সেই বিচারক, যে অভিযোগকারী সেই যদি বিচারক হয়, তাহলে তো ন্যায় বিচারের প্রধান শর্ত এখানে থাকে না। সংস্কার নিয়ে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে জানিয়ে আইন উপদেষ্টা দাবি করেন, অল্প সময়ে এত বেশি সংস্কার কখনো হয়নি। একটা জিনিস দেখবেন, অনেকে বলেন কোনো সংস্কারই হয় নাই। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতি গঠনের নারী নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। নয়, যার কাছে সব প্রশ্নের উত্তর আছে, সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি, নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। Today's dialogue is about women shaping the nation. But before we speak about shaping the future, we must be honest about the everyday lives, reality shaping women's lives in Bangladesh. My earliest understanding of women's roles in society came from my family, as it does for most of us. Long before we encounter policies or laws or institutions, our homes become our first classrooms. They teach us what is possible, what is acceptable, and what is expected. In my home, certain things were never questioned. It was never questioned whether a woman could pursue an exemplary medical career while raising a family. It was never questioned whether a woman could build a nationwide social welfare organization on her own merit. It was never questioned whether a woman was fit to lead, to command authority in a room full of men. And it was never questioned whether the men in our lives would stand alongside the women in their lives as equals. My mother continued to excel professionally as a cardiologist in government hospitals, often in patriarchal settings, because she had encouragement and support at home to balance both career and family. In 1979, my Nanu, Saida Iqbal Mandbanu, began using her own home to open a free elementary school for vulnerable and disadvantaged children. What began as a personal act of care grew into one of the earliest NGOs in Bangladesh, Shurubhi, creating meaningful and lasting change in young people's lives. The belief that women's dignity must be recognized both privately and publicly was also reflected in my grandparents' lives and leadership beyond our family. My grandfather, President Zia Rahman, understood that development was incomplete if women were excluded. He saw women as capable contributors at home, at work, and in public life. And that belief carried into the choices he made as a leader. Under his leadership, the expansion of the garment sector meant millions of women entered formal work for the first time, gaining independence and income. The creation then of the Ministry of Women's Affairs reflected a conviction that improving the lives of women and girls required intention and structure. These were not just policy decisions, but they were an extension of the values that he lived by personally. That foundation was carried forward by my grandmother, Begum Khaleda Zia, who understood the transformative power of education that gave women voice, choice, and confidence.
Under her leadership, girls' education was treated as a right, not a privilege. Free secondary schooling, alongside programs such as Food for Education, Cash for Education, helped to keep millions of girls in schools and change the course of families across the country. Her Female Secondary School Assistance Project achieved gender parity for the first time in secondary education and became a model replicated beyond Bangladesh. আমি যদি একটু সময় নিয়ে অ্যাকচুয়ালি একটা ঘটনা মনে এসেছে দাদুর ব্যাপারে, এটা বলতে বলতে। দাদু যখন আমাদের সাথে লন্ডনে ছিলেন গত বছর প্রথমের দিকে, উনি যখন এসেছিলেন তখন হাসপাতালে ছিলেন কিছু চিকিৎসার জন্য। ওখানে বিভিন্ন দেশ থেকে নার্স ছিল, ডাক্তার ছিলেন, এবং একটি নার্স ছিলেন নাইজেরিয়া ওয়েস্ট আফ্রিকাতে। আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল, তো নার্স তারপরে বললেছে যে ও আমি তো আপনার মাকে চিনেছি। সিলেট ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের সাথে রোগীর স্বজনদের সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনার পর শর্ত সাপেক্ষে আগামীকাল সকাল থেকে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন তারা। দুপুরে হাসপাতাল প্রশাসনের সাথে বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসকরা জানান তাদের 8 দফা দাবি মেনে নেওয়া হয়েছে। ওয়ার্ডে আনসার সদস্য নিযুক্ত করার বিষয়টি আজকের মধ্যে দৃশ্যমান করতে বলা হয়েছে। এদিকে ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক না থাকায় সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। জরুরি বিভাগ ও বহির্বিভাগ সামাল দেওয়ার চেষ্টা করছেন মিড লেভেলের চিকিৎসকরা। এর আগে শুক্রবার রাতে ইন্টার্ন চিকিৎসকদের সাথে সেবা প্রদান নিয়ে বাগবেতন্ডায় জড়ায় এক রোগীর স্বজন এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে আহত হয় কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে জড়িতদের বিচারের দাবিতে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। দর্শক, এখনকার মতো শেষ করছি যমুনা নিউজের আয়োজন।